যদি প্রিলিমিনারি এবং রিটেনের মার্কস প্রকাশ করা না হয়, কাট মার্কস প্রকাশ করা না হয় এবং এই প্রাক ভেরিফিকেশন এটাকে যদি চালু করা হয়, তাহলে কি ধরনের সংকট চালু হতে পারে আপনারা কি ভেবে দেখেছেন? যদি প্রাক ভেরিফিকেশন করা হয়, অর্থাৎ আগেই যদি যাচাই বাছাই করা হয় যে উনি কোন দল করেন, কোন মত করেন, ওনার 14 গোষ্ঠী কোন দল মত করে, ওনার কি সমস্যা, কি আশায় বিষয়, তখন দেখা যাবে কি যে যাদের রেফারেন্স থাকবে তারা কিন্তু ক্লিন শিট পাবে, তারা কিন্তু এগিয়ে যাবে। আপনাকে তখন বিসিএস এ টিকতে হলে আপনার রেফারেন্স দরকার হবে। রেফারেন্স কোথায় পাওয়া যাবে? রেফারেন্স পেতে হলে আবারও দেখা যাবে যাদের কাছে গেলে রেফারেন্স পাওয়া যাবে তাদের পিছনে পিছনে ঘুরতে হবে। হয়তো তাদের চায়ের কাপ নিয়ে তাদের পিছনে পিছনে ঘুরতে হবে, অথবা তাদের লুঙ্গি ধুয়ে দিতে হবে, অথবা জুতা পরিষ্কার করে দিতে হবে। যেই জঘন্যতম ঘৃণ্য দৃষ্টান্তগুলো আমরা অতীতে লক্ষ্য করেছি, গ্যারান্টি দিতে হবে। আমরা সেই জায়গা থেকে আমরা কতগুলো প্রস্তাবনাও দিয়েছিলাম, কিন্তু পিএসসির জায়গা থেকে সেই অনশনের দিনের পরে আমাদের সাথে আর কোনো আন্তরিক যোগাযোগ রক্ষা করা হয়নি। তারপরেও আমরা দেখেছি যে আমাদের যে গণসংযোগ কর্মসূচি চলেছে 1 সপ্তাহ ব্যাপী, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন লাইব্রেরি, হল, ডিপার্টমেন্টে গণসংযোগ করেছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এই 8 দফা দাবি বাস্তবায়নে গণসংযোগ করেছে। এর মাঝে আমরা দেখেছি যে পিএসসির জায়গা থেকে 44তম বিসিএস এর ভাইবা রিশিডিউল দেওয়া হয়েছে, কিন্তু আমরা 46তম বিসিএস এর ব্যাপারে যে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি, যারা অপরাধের সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা এবং এই পরীক্ষার বিষয়ে ভবিষ্যতে প্রশ্ন না ওঠে সেই গ্যারান্টি দেওয়া, সেই বিষয়ে আমরা কিন্তু পিএসসির জায়গা থেকে বা সরকারের জায়গা থেকে আমরা কিন্তু কোনো ধরনের কোনো কার্যক্রম লক্ষ্য করছি না। শিক্ষার্থীদের জায়গা থেকে এই উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হচ্ছে, সেই উদ্বেগ এবং উৎকণ্ঠার জায়গা আমরা আপনাদেরকে জানাচ্ছি। আমরা এছাড়াও আরও যে 8 দফা দাবি রয়েছে তার মাঝে অন্যতম একটি দফা রয়েছে প্রাক ভেরিফিকেশন। আমরা এই প্রাক ভেরিফিকেশন সম্পর্কে শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো প্রস্তাবনা আমরা কিন্তু পিএসসিকে জানাই নাই। জানানো হয়েছে ভাই? ওনারা এই প্রাক যাচাই প্রক্রিয়া কোথা থেকে আবিষ্কার করলেন এটা আমাদের কাছে বোধগম্য নয়। আমাদের যে জানানো দাবি ছিল প্রিলিমিনারি, রিটেন এগুলোর মার্ক প্রকাশ করতে হবে, প্রিলিমিনারির কাট মার্কস প্রকাশ করতে হবে, যেন পরীক্ষার্থীরা জানতে পারেন কে কত মার্কস পেয়েছেন। কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে আমরা দেখছি, লক্ষ্য করছি যে এই প্রিলিমিনারি, রিটার্ন সহ এই মার্কসগুলো প্রকাশ করা ছাড়াই উনাদের জায়গা থেকে আরেকটি প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, প্রাক ভেরিফিকেশন। প্রিয় বন্ধুগণ, যদি প্রিলিমিনারি এবং রিটেনের মার্কস প্রকাশ করা না হয়, কাট মার্কস প্রকাশ করা না হয় এবং এই প্রাক ভেরিফিকেশন এটাকে যদি চালু করা হয়, তাহলে কি ধরনের সংকট চালু হতে পারে আপনারা কি ভেবে দেখেছেন? দেখেন, আমরা এতদিন 56% কোটার বিরুদ্ধে লড়াই করেছি না? 56% কোটার বিরুদ্ধে লড়াই করেছি। এখন একজন ছাত্র বন্ধু উনি পরীক্ষা দিচ্ছেন এবং বাদ পড়তেছেন, প্রিলিমিনারি বা রিটেনে যাওয়ার পরে বাদ পড়তেছেন, উনি কিন্তু বলতে পারছেন না কেন বাদ পড়ছেন, কারণ প্রিলিমিনারি রিটেনের মার্ক কিন্তু সাথে সাথে প্রকাশ করা হয় না। যদি প্রাক ভেরিফিকেশন করা হয়, অর্থাৎ আগেই যদি যাচাই বাছাই করা হয় যে উনি কোন দল করেন, কোন মত করেন, ওনার 14 গোষ্ঠী কোন দল মত করে, ওনার কি সমস্যা, কি আশায় বিষয়, তখন দেখা যাবে কি যে যাদের রেফারেন্স থাকবে তারা কিন্তু ক্লিন শিট পাবে, তারা কিন্তু এগিয়ে যাবে। যাদের রেফারেন্স থাকবে না তারা ভালো পরীক্ষা দিয়েও তারা কিন্তু টিকবে না, এবং তারা কেন টিকতেছে না এই বিষয়টা বলারও কিন্তু কোনো ধরনের কোনো জায়গা কোথাও থাকবে না। তার মানে কি, আপনাকে তখন বিসিএস এ টিকতে হলে আপনার রেফারেন্স দরকার হবে। রেফারেন্স কোথায় পাওয়া যাবে? রেফারেন্স পেতে হলে আবারও দেখা যাবে যাদের কাছে গেলে রেফারেন্স পাওয়া যাবে তাদের পিছনে পিছনে ঘুরতে হবে। হয়তো তাদের চায়ের কাপ নিয়ে তাদের পিছনে পিছনে ঘুরতে হবে, অথবা তাদের লুঙ্গি ধুয়ে দিতে হবে, অথবা জুতা পরিষ্কার করে দিতে হবে। যেই জঘন্যতম ঘৃণ্য দৃষ্টান্তগুলো আমরা অতীতে লক্ষ্য করেছি। তাই আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে পিএসসির প্রতি এবং সরকারের প্রতি দৃঢ় কণ্ঠে
স্পষ্টভাবে আমরা আহ্বান জানাচ্ছি, শিক্ষার্থীদের সাথে যা করা হবে সেটা সুস্পষ্টভাবে করতে হবে। সেখানে কোনো ধরনের ফাঁক ফোকর ছল ছাতুরি চলবে না। আমাদের প্রত্যাশা ছিল যেই লাইব্রেরি, যেই রিডিং রুমের শিক্ষার্থীদের এই আন্দোলনের ভিতর দিয়ে এত বৃহৎ একটি গণ অভ্যুত্থান হয়ে গেল, যেই কোটা সংস্কার আন্দোলনের ভিতর দিয়ে অভ্যুত্থান পরবর্তী দেশে এখন রাষ্ট্র সংস্কারের আলোচনা চলছে। আমাদের প্রত্যাশা ছিল বিসিএসটাকে স্বচ্ছ করা, বিসিএস এর ভেরিফিকেশনটাকে নিউট্রাল করা, দলীয় প্রভাব মুক্ত করা, বিসিএস এর জায়গাগুলোকে সংস্কার করা। এই কাজগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। কিন্তু অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, 7-8 মাস পার হয়ে গেলেও আমরা সরকারের জায়গা থেকে আন্তরিকভাবে আমরা কোনো ধরনের সক্রিয় কার্যক্রম দেখতে পাচ্ছি না। এজন্যই এই শিক্ষার্থী বন্ধুদেরকে আমাদেরকে আজকে পড়ার টেবিল ছেড়ে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করা হচ্ছে। আমরা রাজপথে নামতে চাই না, আমরা পড়ার টেবিলে থাকতে চাই। শিক্ষার্থী বন্ধুরা তারা পড়ার টেবিলে থাকতে চায়, তাই সরকারের প্রতি আমরা আবারও আহ্বান জানাচ্ছি, এই যে 8 দফার এই আইনগুলো সংশোধন করতে 2-3 দিনের বেশিরভাগই আইন সংশোধন করতে সময় লাগার কথা নয়। তবে কেন আপনারা কাল বিলম্ব করছেন? আপনারা কিছু বললেই বলেন 47তম বিসিএস এর পরে থেকে হবে। যেমন আমাদের আন্দোলনের সময় আমাদের পিএসসি চেয়ারম্যান মহোদয় বললেন ভাইবার মার্কস 100 বা 50 করার প্রস্তাব সরকারকে দিয়েছিলেন, সেটা নাকি 47তম বিসিএস এর পরে থেকে সরকার করার কথা বলেছেন। কেন আমাদের প্রশ্ন জাগে, পিএসসি থেকে যদি প্রস্তাব করা হয় 44তম বিসিএস থেকে, সরকার থেকে কেন বলা হবে 47তম বিসিএস থেকে? এই সরকার কি 47তম বিসিএস পর্যন্ত থাকবে? আপনারা বিশ্বাস করেন? আমরা বিশ্বাস করি না। এই পিএসসি চেয়ারম্যান মেম্বার যতদিন থাকেন আমরা জানি না, তার মানে কি এগুলো করা হবে না? আমরা বলেছি যে নন ক্যাডার বিধিমালা এটাকে সংশোধন প্রয়োজনে বাতিল করে যারা বিসিএস এ ভাইবা পর্যন্ত উত্তীর্ণ হন তারা অন্তত একটা চাকরি নিয়ে যেন বাসায় ফিরতে পারেন। এটা কি অন্যায় দাবি ভাই? এটা কি অন্যায্য দাবি? আওয়ামী লীগ সময়ে কালা কানুন করে তারা ভাগ বাটোয়ার নিয়োগ দেওয়ার জন্য বিভিন্ন দপ্তর পরিদপ্তরে নিয়োগ বাণিজ্য করার জন্য এই নন ক্যাডার বিধিমালা করেছিল। এটি বাতিল করতে পিএসসির কি সমস্যা? সংশোধন করতে পিএসসির কি সমস্যা? আমরা এখন যেটা জানতে পারছি, সেই যে প্রশ্নবাসের সিন্ডিকেট ছিল, নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট ছিল, যারা কোটি কোটি টাকার বিনিময়ে এই প্রশ্নবাস আর নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট গড়ে তুলেছিল, সেই সিন্ডিকেট এখনো বিরাজমান রয়েছে। সেই সিন্ডিকেটকে ভাঙার লড়াই হচ্ছে এই পিএসসি সংস্কার আন্দোলনের ভাই বোনদের লড়াই। দেখেন, আমরা একটি বেদনাদায়ক দৃষ্টান্ত দেখছি। 43-এর অনেকেরই গেজেট আটকে গেছে। আমরা মনে করি যে বিসিএস যে পরীক্ষা, বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীদের পরীক্ষা, একটা মেধাভিত্তিক আমলাতন্ত্র গঠন করার যে পরীক্ষা, সেই পরীক্ষায় কোনো ধরনের কোনো দলীয় প্রভাব থাকতে পারবে না। রাষ্ট্রের জায়গা থেকে নিউট্রালি সেইটার ভেরিফিকেশন করবেন। সরকার আসবে, সরকার যাবে, সময় আসবে, সময় যাবে, আবারও নতুন করে সময় আসবে। দলমত নির্বিশেষে সকল পরীক্ষার্থী, সকল শিক্ষার্থী বন্ধুদের দাবি, এই ভেরিফিকেশন প্রক্রিয়ার নামে কোনোভাবে কোনো ধরনের যেন প্রভাব খাটানোর সুযোগ পিএসসিতে না থাকে। কোনোভাবে কোনো রকম দলীয় বিবেচনা বা বিশেষ সুপারিশের সুযোগ যেন এই পিএসসিতে না থাকে। আমরা এই ধরনের কোনো প্রক্রিয়া পিএসসিতে থাকুক, আমরা সেইটা হতে দেব না। প্রিয় বন্ধুগণ, আমরা আজকের এই প্রেস ব্রিফিং কর্মসূচি থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করছি। সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, আমাদের এই কর্মসূচি শিক্ষার্থী বন্ধু এবং আন্দোলনকারীদের কাছে যেন পৌঁছে যায়, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আগামীকাল বিকেল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে পিএসসি সংস্কার আন্দোলনের 8 দফা দাবির বাস্তবায়নে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো।
আমরা একইভাবে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পিএসসি সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের এই প্রাণের ন্যায্য এবং যৌক্তিক দাবির ৮ দফা বাস্তবায়নে কর্মসূচি পালন করবেন। আমরা আবারও বলছি, আমাদের কর্মসূচিকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য শুনেছি। বলা হয়েছে এটা নাকি ৪৬ পিছানের আন্দোলন। এটা কোনো নির্দিষ্ট একটা বিসিএস কেন্দ্রিক কোনো আন্দোলন নয়, এইটা ৪৬ পিছানোর আন্দোলন নয়, এইটা পিএসসি সংস্কারের সার্বজনীন শিক্ষার্থীদের আন্দোলন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই পিএসসি সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাকৃবি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ মেডিকেল সহ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ তারা এই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে কর্মসূচি পালন করেছেন। আমরা আমাদের সেই ভাই বোনদেরকে পিএসসি সংস্কার আন্দোলনের পক্ষ থেকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। একই সাথে আমরা শিক্ষার্থী বন্ধুদের প্রতি অনুরোধ করব, আপনারা এই পিএসসি সংস্কার আন্দোলনের যে ৮ দফার লিফলেট আছে, এই লিফলেটটি আপনারা প্রচারণা করবেন এবং গণসচেতনতা তৈরি করবেন এবং আমাদের এই ৮ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পিএসসি সংস্কার আন্দোলন ধারাবাহিকভাবে কর্মসূচি পরিচালনা করে যাবে। আমরা আবারও বলছি, আমাদের কর্মসূচি পিএসসি সংস্কার আন্দোলনের ৮ দফা দাবির বাস্তবায়নে আগামীকাল কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে এবং বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে আমরা একই ধরনের কর্মসূচি পালন করার আহ্বান জানাচ্ছি। সাংবাদিক ভাইদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে একটা রিট ছিল ৪৬তম যে প্রিলিমিনারি হয়েছে প্রশ্নবাসের, সেটি বাতিল করার আজকে আমরা জানতে পেরেছি যে সেই রিটটি খারিজ হয়ে গিয়েছে। হাইকোর্টের জায়গা থেকে মহামান্য হাইকোর্ট অর্ডার দিয়েছেন পিএসসিকে সিআইডির সহায়তা নিয়ে প্রশ্ন ফাঁসকারীদের সাথে যারা জড়িত, প্রশ্ন ফাঁস করে যারা পরীক্ষা দিয়েছেন তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য। তা আমরা আমাদের জায়গা থেকে সেই রিটের প্রেক্ষিতে বলতে চাই, আমাদের অবস্থান আগেও যে জন্য ছিল, যারা প্রশ্ন ফাঁস করেছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা এবং ৪৬তম বিসিএস নিয়ে ভবিষ্যতে যেন কোনো প্রশ্ন না ওঠে, সেই জায়গায় পিএসসি এবং রাষ্ট্রের জায়গা থেকে আমরা তাদের পদক্ষেপ জানতে চেয়েছি। আমাদের সেই অবস্থান আগের জায়গায় আছে। এখন যারা প্রশ্ন ফাঁস করেছে তাদেরকে যদি কোনো ধরনের কোনো শাস্তির আওতায় না নিয়ে আসা হয়, তাদেরকে যদি না ধরা হয় এবং তাদেরকে না ধরেই যদি ৪৬তম বিসিএস এর ডেট দিয়ে আবার পড়ার টেবিলে বসানো বা পরীক্ষায় বসানোর পায়তারা করা হয়, তার মানে কি প্রমাণিত হবে? তার মানে প্রমাণিত হবে যে পিএসসি এই আবেদ আলী সিন্ডিকেটের কাছে এখনো জিম্মি আছে, সেখান থেকে বের হতে পারছে না। তাই আমাদের আহ্বান পিএসসির কাছে যে যারা প্রশ্নবাসের সাথে জড়িত ৭-৮ মাস হয়ে গেছে, আপনারা এখনো একজনকেও গ্রেপ্তার করতে পারেন নাই। আমাদের সাথে পিএসসির প্রতিনিধিরা এসে রাজু ভাস্কর্যে কথা দিয়ে গেছে, তারপরেও আজ পর্যন্ত আপনারা একজনকে ধরতে পারলেন না। আপনাদের প্রতি কিন্তু এই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, তাদের প্রতি কিন্তু দেশের ছাত্র সমাজের এবং দেশের মানুষের আস্থাহীনতা তৈরি হচ্ছে। আমরা কোনোভাবেই চাই না পিএসসির মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতি দেশের মানুষের আস্থাহীনতা তৈরি হোক। আপনারা দ্রুত এই অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন এবং ৪৬তম বিসিএস নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন উঠবে না, সে বিষয়ে আপনারা টেকনিক্যাল সমাধান দিবেন এবং ৪৬তম বিসিএস এর লিখিতের যে ডেট, সেটা নিয়ে শিক্ষার্থীদের ভিতরে উদ্বেগের জায়গা তৈরি হয়েছে। আপনারা সেই লিখিত ডেটও শিক্ষার্থী বন্ধুদের সাথে আলোচনা সাপেক্ষে সেই লিখিত ডেটও আপনারা দ্রুত প্রকাশ করবেন। ধন্যবাদ।